ঠিক আছে সেই তিনটা রেকর্ডিং করছি দেখি হয়ে যাবে। এখানে ঝামেলা আছে। ঠিক আছে আসলে মানে সবাই একটু দেরি করে করে আসছে। এবার মিনিট তো একটু দেরি করে করে জয়েন করে বেড়াচ্ছে। শান্তি শান্তি এসছে মানে ঠিক আছে যারা আছে শুরু করে দেবে, অসুবিধা নেই। হ্যাঁ, গুড ইভিনিং এভরিবডি। আজকে মিটিং 6:30 বাজে, শুরু করে দিই, দেরি করে লাভ নেই, আস্তে আস্তে হয়তো সবাই আসবে। তো আমরা মোটামুটি যারা যারা এইখানে আছি, মানে আপাতত যারা আছে, ইনভেস্টমেন্ট কিছুটা হলেও মানে বুঝতে পেরে জানে, একটু কিছুটা হলেও একটু একটু সামান্য আইডিয়া হয়েছে। তো তার মধ্যে কিছু কিছু কোয়েশ্চেন হয়তো আহ, মানুষের মনের মধ্যে অ্যারাইজ করে যে মানে ইনভেস্টমেন্টটা কেন করি, বা কেন কেন করা উচিত, এই 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 কোয়েশ্চেন হয়তো কিছু সময় মানুষের মধ্যে একটা অ্যারাইজ করে। সেটা যেহেতু আমাদের জীবনে তো তো এটা মিসিং ছিল, যে এই জিনিসটা কি আমরা জানতাম না। তা এখন হলো কিছু কিছু হলেও আস্তে আস্তে আমরা শিখেছি, কিছু কিছু হলেও মানে বুঝতে পারছি যে ইনভেস্টমেন্টটা করা উচিত, কেন, কি জন্য করছি। হ্যাঁ, এইগুলো আস্তে আস্তে সেটা কিছুটা হলেও বুঝতে পারছি। তো আগের দিন আমরা একটু বলেছিলাম যে 50-30 রুলসটা একটা জীবনে জরুরি। কেন এটা জীবনে জরুরি এই কারণে, এটাকে অ্যাকচুয়ালি একটা একটা ছোট ব্রিফ মতো বলে দিচ্ছি। এটা একটা বাজেটিং রুলস। তো মানে বাজেট মিনস যে ইনভেস্টমেন্টটা তো আমি মানে করবো। এবার আমার তো ইনকাম সোর্স তো ধরো সাপোজ কারণ আমি একটা ধরেই প্রথমে বলছি। হ্যাঁ, ইনকাম সোর্স ধরো একটা ধরে আমি বলছি, কাউকে ধরো একটা আহ, সেটা কি হচ্ছে, তার নিজের একটা সংসারের জন্য নিডস এর জন্য কিছু খরচা তার থাকছে, তার ওয়ান্স কিছু কাজের তার জন্য জীবনে গাড়ি করা এটার জন্য কিছু থাকছে। আর একটা জীবনে যেটা থাকছে আছে ইনভেস্টমেন্ট। এবার ইনভেস্টমেন্টটা আমরা পুরনো যারা যাদের থেকে শিখে এসেছি, তাদের ইনভেস্টমেন্টটা অতটা আমরা জানতাম না, কেননা আমরা পুরোনো দিন যারা বাবা কাকারা যা শিখিয়েছিল সেটা কি, নয় ব্যাংকে রাখো, নয় সেভিংস ব্যাংকে রাখো, বা এফডি করো, বা আমরা নতুন কিছু করতে গেলে বড় জোর
আহ, আহ, কি বলবো, এলআইসি করি। তো এই এই কটা ইনভেস্টমেন্ট নয়, এটা আমরা মোটামুটি আগের ভিডিওতে বা এমনি কথার আলোচনাতে মোটামুটি আমরা একটা জায়গায় জেনে এসেছি। এবার ইনভেস্টমেন্টটা তো করবো, এবার কিভাবে করবো তার জন্য একটা বাজেটিং রুলস ছিল 50-30-20। তো তখন আমরা কি বলেছি, আমরা অনেক সময় ইনভেস্টমেন্ট হয়তো জানো বুঝি, কিন্তু আমরা কিরম করি কাজ, আমাদের হয়তো কি বলবো, আমরা হয়তো সবকিছু মানে সংসার খরচা অন্যান্য খরচা সবকিছু বাদ টাদ দিয়ে যেটা বাঁচতো সেটা হয়তো ইনভেস্টমেন্টে যেত। মানে হ্যাঁ, সেইটা আমাদের হয়তো ইনভেস্টমেন্ট আমরা করতাম। মানে কিন্তু সেটা আমাদের পক্ষে অসুবিধা হয়ে যাচ্ছে, কেননা আমরা কোনো মাসে বাঁচাতে পারছি, কোনো মাসে বাঁচাতে পারছি না। এই কারণে মানে অনেক অসুবিধা হচ্ছে। তো তার জন্য আমরা আগের দিন মানে আগের ভিডিওতেও বাড়িতে আমি বলেছি যে ইনভেস্টমেন্ট করতে গেলে ইনভেস্টমেন্ট পয়সাটা কিন্তু আগে আমাকে রাখতে হবে, তারপরে কিন্তু সংসার খরচা বা অন্যান্য কিছুগুলো চালাতে হবে। তো সেটা আমরা মোটামুটি আমরা আইডিয়া হয়েছে বা একটা জায়গায় এসছি, মানে কিছুটা হলেও বুঝতে পেরেছি। এইবার হচ্ছে এই যে ইনভেস্টমেন্টটা তো করছি, এবার ইনভেস্টমেন্টটা কি কি প্রসেসে করছি আমি, মানে কি ভাবে। তো আমরা আমরা কি করছি, ইনভেস্টমেন্টের যে বোঝার সুবিধার জন্য আমরা বেশিরভাগ বলেছিলাম যে তার মধ্যে হয় কি দুটো জিনিস কনসেপ্ট, একটা হচ্ছে অ্যাসেট, একটা হচ্ছে লাইবিলিটিস। হ্যাঁ, এবার অ্যাসেটটা আমাকে ক্রিয়েট করতে হবে, এটা হচ্ছে মেন। অ্যাসেটটা ক্রিয়েট করতে গেলে কিছু কিছু কোশ্চেন আছে, যে অ্যাসেটের জন্য যেটা দরকার ডিজিটাল অ্যাসেট, যেটা হচ্ছে ইকুইটি এবং রিয়েল এস্টেট, এই ডিজিটাল গোল্ড এইগুলো। তো এটাও আমরা মোটামুটি একটা জায়গায় শিখেছি, মানে জিনিসটা ওটা আমরা বুঝতে পেরেছি যে এইটাকে এই বলে। এইবার আমরা যে ইনভেস্টমেন্টটা করছি তার প্রসেসটা কি কি প্রসেসে আমরা কাজটা করি। 1 নম্বর হচ্ছে এসআইপি। এসআইপি ওয়ার্ডটা সবাই মোটামুটি একটা আইডিয়া হয়েছে যে এসআইপি মানে সিস্টেমেটিক ইনভেস্টমেন্ট প্ল্যান, মানে মাসে যেটা কাটা হয় এটাকে আমরা এসআইপি বলে, মানে মিউচুয়াল ফান্ডের ভাষা। অনেকে রেকারিং যেটা ছিল সেভিংস, মানে আমাদের পুরোনো দিনে যে মাসে মাসে রেকারিং ডিপোজিট, এইটা হয়ে গেলে এসআইপিটা হচ্ছে সিস্টেমেটিক ইনভেস্টমেন্ট প্ল্যান। এইভাবে লোকে ইনভেস্টমেন্ট করে। তো এটাতে করলে সুবিধা হয় কি, অনেকে মনে করে ইনভেস্টমেন্ট করতে গেলে অনেক বড় বড় অ্যামাউন্ট লাগে, সেটা কিন্তু লাগে না। এটা কিন্তু মানে মানে এর ব্যাপার মানে এ আছে যে ইনভেস্টমেন্ট করতে গেলে কিন্তু মানে মনে করে সব অনেক অনেক বড় বড় অ্যামাউন্ট লাগে, এটা কিন্তু পুরোটাই ভুল কথা। ইনভেস্টমেন্ট ছোট ছোট অ্যামাউন্টেও করা যায়, সেই জন্যই কিন্তু মানে সমস্ত আমাদের ইন্ডিয়ানরা সমস্ত মার্কেটে আসতে পারবে বলেই কিন্তু এই জিনিসটা তারা করেছে এসআইপি মোড। তো এইটা একটা মোডে আমরা টাকাটা ইনভেস্ট করি। অনেকে আর একটা মোডে ইনভেস্ট হয়, যেরকম সেটাকে বলা হয় যে লামসাম অ্যামাউন্ট। লামসাম অ্যামাউন্ট মানে ও ও বললে দাদা আমি শিফট করতে পারবো না বা কিছু করতে পারবো না, আমি একদানই পয়সাটা দেবো, মানে একবারই পয়সা দেবো, একবারই টাকা দেবো। সাপোজ কেউ আমাকে বলি 50,000 টাকা ইনভেস্ট করা যায়। এবার ওই 50,000 টাকা ইনভেস্ট কি ভাবে করা যায়, আইদার একটা ফান্ডে দিয়ে দিলাম একদম ডাইরেক্ট, একটা কোনো ইনভেস্টমেন্ট হলো সেখানে হতে পারে। হ্যাঁ, আর একটা মানে বেশিরভাগই সিস্টেমেটিক মানে এসআইপি আর লামসাম এরকম আছে। আর একটা আছে, সেটাকে বলা হয় এসটিপি, সিস্টেমেটিক ট্রান্সফার প্ল্যান। সেটা মানেটা কি, সেটা সেটা সিস্টেমেটিক ট্রান্সফার প্ল্যান মানেটা অনেকে এসআইপি করতে পারছেন না, মানে তার কাছে হয়তো মানে আমি অনেক সময় একটা টাকা থাকে, সে আমার কাছে এসআইপি টাকা নেই, আমি একবারই দেবো, আমার অ্যাকাউন্ট থেকে কোনো টাকা কাটবে না। ও কি করা হয়, ওরা দিল এককালীন একটা টাকা, 10,000 হোক 50,000 যাই দিলো। আমরা তখন কি করি, কোনো একটা ফান্ডে হয়তো তাকে টাকাটা ইনভেস্ট করাই, বা আমরা আর একটা কি করি, ওই যে মেন অ্যামাউন্টটা যেটা থাকে সেটা একটা লিকুইড ফান্ড বা ডেট ফান্ড, বিশেষ করে ডেট ফান্ড বলাটাই ভালো। ডেট ফান্ডে আমি টাকাটা রাখি। এবার ওখান থেকে মাসে মাসে আমরা এসটিপি করে দিই, ওটাকে সিস্টেমেটিক ট্রান্সফার প্ল্যান, মানে ওই যে অ্যামাউন্ট আছে ওখান থেকে আস্তে আস্তে টাকাটা অন্য ফান্ডেই যাবে। মানে ডেট ফান্ডে আমি টাকাটা নিলাম, ডেট ফান্ড মিনস ইকুইভ্যালেন্ট টু আমাদের সেভিংস অ্যাকাউন্টের মতো। সেভিংস অ্যাকাউন্টের মধ্যে থাকবে, কিন্তু সেভিংস অ্যাকাউন্টে 2-3% ইন্টারেস্ট দেয়, ওখানে হয়তো 4-5% মতো দেবে। তো ওখানে একটা রাখলে একটা সুবিধা কি, মানে সুবিধা হয় কি, ওখানে সাপোজ আমি 50,000 টাকা দিলাম। এবার আমার এসআইপি এসটিপি মাঝে মাঝে কাটছে 1,000 টাকা করে। এবার দেখা গেল আমার কিছু হঠাৎ করে দরকার লাগতে পারলো, আমি কিন্তু ওই ওই যে লিকুইড ডেট ফান্ডটা আছে ওখান থেকে কিছু পয়সা টাকা তুলতে পারি। কেন,
ইকুইটি ফান্ডে টাকা তোলার থেকে ডেট ফান্ডে টাকা তোলাটা সুবিধা, কেন ওখানে যে 1% ইন্টারেস্ট যেটা বড় কাটে ইয়ারলি, মানে কোনো সময় যদি 1 বছরে কেউ টাকা তুলতে চায়, প্রথম বছরে করে কেউ যদি টাকা তুলতে চায়, তাহলে কিন্তু 1% তার এক্সিট লোড কেটে যায়। তো সেই ক্ষেত্রে মানে যদি যদি টাকা তোলার অবজেক্ট থাকে, সেই জন্য আমি যখনই কেউ ইনভেস্ট করে, আমি তাকে বারবার জিজ্ঞেস করি তোমার অবজেক্টটা কি, মানে অবজেক্টটা কি, মানে তুমি কি কারণে এই ইনভেস্টটা করছো, মানে এইটা। তো বেশিরভাগ আমি এখন সবাইকেই ওকে কিছু বলার আগে যে নতুন আমার কাছে আসে তাকে সবসময় কিন্তু রিটায়ারমেন্ট ফান্ড দিয়ে শুরু করি, কেননা ওটা 5 বছরের আগে হাতি দেওয়া হয়, মানে এটা পুরো লক থাকে। মানে কেন লক থাকে, আমি ও যদি ওকে যেই তোলার অবজেক্ট দেবো, ও কিন্তু লোকের মানুষের কিন্তু ফার্স্টেই জিজ্ঞেস করবে আমার, দাদা আমি কবে টাকাটা তুলতে পারবো। এই তোলার অবজেক্ট মানে দেয়া মানেই কিন্তু মুশকিল। তোলার অবজেক্ট মানে কিন্তু তাহলে আলটিমেটলি ইনভেস্টমেন্ট ওটা হলো না। হয়তো আমার সেভিংস অ্যাকাউন্টে না জমে একটা জায়গায় জমালে, আমি সেখানে টাকাটা তুলেই নিই। আর যদি টাকা তুলেই নিই, তাহলে কিন্তু আমার অবজেক্ট ক্লিয়ার হবে না। তো অবজেক্ট ক্লিয়ার মানে কি, বেশিরভাগ ক্ষেত্রে মানুষের ফার্স্ট টার্গেট থাকে কি আছে, ফিউচার এক্সপেন্সেস করার জন্য, মানে আমার আফটার 60 আমি কিভাবে করবো, কেন তখন তো আমি খেটে কাজ করতে পারবো না, আমি কিভাবে করবো, যেটা মানুষের মেন উদ্দেশ্য এখানে আমার থাকে। তো ওই 50-30-20 যে রুলের মানে 20%টা, ওটা যদি কেউ ধরে, যদি 70% আর 30% ধরে, খুব ভালো হয়। কেন, যদি বলে আমার এটা এটা আমার অ্যানালিসিস আমি বলছি, কেন আমি এটা কি কারণে করছি, ফিউচার এক্সপেন্সের জন্য। তাহলে এই যে সামনের যে নিডসটা ছিল, আমার এই 20% যদি ইনভেস্টমেন্ট ওটা যদি জুড়ে দিই, তাহলে কিন্তু আমার ওইটাও মানে ওইটা কিন্তু আমার ফিউচার এক্সপেন্সের জন্য, মানে নিডসটা মানে এখনকার এক্সপেন্স, আর 20%টা হচ্ছে আফটার 60 এক্সপেন্স। ঠিক আছে, বোঝাতে পারলাম তো ব্যাপারটা, মানে পরের জন্য এইটা যদি কেউ মাথায় নিয়ে থাকে, মানে ইনভেস্টমেন্ট তো ঠিক আছে, ইনভেস্টমেন্টে যদি আরে বাবা অনেক কমপ্লিকেটেড হয়ে যাচ্ছে ব্যাপারটা, আমার দরকার নেই, আমি আমার নিডস এর জন্য, মানে ভালো করে ভাবার চেষ্টা করো, নিডসটা আমার নিডস এর জন্য আমি কিন্তু পরের নিডস, এখনকার নিডস না, আফটার 60 নিডসটা আমি এখন থেকে কি করছি, ব্লক করে রাখছি। যেরকম সাপোজ যেরকম পিমড়েরা, পিমড়েরা কি করে, পিমড়েরা কিন্তু শীতকালে বেরোয় না। তারা কি করে, তারা কিন্তু সারা গ্রীষ্মকাল বর্ষাকাল তাদের কিন্তু পুরোনো খাবারটা তারা জোগাড় করে রাখে। কেন, শীতকালে যখন ওরা যখন বেরোবে না, তখন ওইখান থেকে খাবার খাবে। তো ওদের মতো আমাদের হতে হবে, তা সেই জন্যই আমরা কিন্তু ইনভেস্টমেন্টটা আমরা করছি। মোটামুটি একটা অবজেক্ট ক্লিয়ার হয়েছে তো, মানে বোঝা গেছে তো যে কেন করা হচ্ছে। এইবার প্রথমেই আমি বলি যে আমি তো আর একটা, এইবারে কোশ্চেন আসতে পারে যে দাদা আমি তো করছি, এবার টাকাটা আমি কি করে পাবো, ব্যাক করবো কি করে, মানে সেই অবজেক্টটা একটু বোঝা। তো আমি হয়তো প্রথমে কারোকে রিটায়ারমেন্ট ফান্ড দিয়েছি, কারোকে হয়তো স্মল ক্যাপ দিয়েছি, কারোকে হয়তো মিড ক্যাপ দিয়েছি, যে যাই করুক, আমাদের মেন মোটো হচ্ছে একটা কর্পাস তৈরি করা, কর্পাস অফ অ্যামাউন্ট। কর্পাস অফ অ্যামাউন্টটা তৈরি করলে আমাদের কি হবে, আমি ধরো সাপোজ আমার কারো 40 বছর, কারো 20 বছর, কারো 25 বছর, আমরা 60 বছর অব্দি ওই অ্যামাউন্টটা জমাবো। অ্যামাউন্টটা জমে একটা বড় অ্যামাউন্ট হবে, সেটা একটা ফান্ডে থাকবে। সেইখান থেকে আমরা কি করব, SWP, সিস্টেমেটিক উইথড্রল প্ল্যান, এটাকে বলা হয় সিস্টেমেটিক উইথড্রল প্ল্যান। ফার্স্টে আমরা করছি যেটাকে, সেটা SIP, যেটাকে তুলবো সেটাকে SWP, মানে সিস্টেমেটিক উইথড্রল প্ল্যান। সেটা মানেটা কি, সাপোজ আমি মানে বছর মানে এত বছর ধরে জমিয়ে আমার ধরো 20 লাখ টাকা হলো, কি 5 লাখ টাকা হলো, যা লাগাম যে যা হলো, তার একটা পার্সেন্টেজ আমি ওখানে ক্যালকুলেট করে, সাপোজ আমি 8% কি 10% যাই হোক, যে অ্যামাউন্টটা হলো, সাপোজ আমি 5,000 টাকা করে তুলবো কি 2,000 টাকা করে তুলবো, সেইটা কিন্তু আমার সিপ যেরকম করেছি সেরকম SWP করবো। করার পরে ওটা কি হবে, একটা ফিক্সড ডেট থাকবে যে আমি এই 5 তারিখে ডেটে আমি টাকাটা নিতে চাই। আমার কিন্তু এটা যেই ব্লক মানে ওটাকে করে দেবো, পরের মাস থেকে অটোমেটিক্যালি তোমার 5,000 টাকা করে আমার ঢুকতে থাকবে। সেটা কতদিন ঢুকবে, যতদিন মানে ওই টাকার ভ্যালুটা আমার থাকবে। এখানে একটা ব্যাপার আছে কি, যেটা অন্য জায়গায় কি করে MIS বা হেন তেন ওটা সিস্টেম কি আছে, MIS এর যে অ্যামাউন্টটা হয় সেটা কিন্তু লক থাকে, সেম অ্যামাউন্ট পাওয়া যায়। আর একটা অ্যামাউন্ট যেটা 2,000 5,000 যাই হোক, সেটা দিতে থাকে, ওই টাকাটা কিন্তু ওইটুকুনি পড়ে থাকে। এখানে কিন্তু সেটা হবে না, এখানে কিন্তু আমায় দিচ্ছে মানে মার্কেট ভ্যালু আর ইনভেস্টমেন্ট ভ্যালু, মানে আমি যেটা ইনভেস্ট করেছি আর মার্কেট ভ্যালু। মার্কেট ভ্যালু যতদিন আমার থাকবে ততদিন আমি টাকা পাবো, ততদিন কিন্তু আমি টাকা পাবো, মানে এটা মোটামুটি থাকে। মার্কেট ভ্যালু মানে ইনভেস্টমেন্ট ভ্যালু কাকে বলে আর মার্কেট ভ্যালু কাকে বলে, এখানে একটা কোশ্চেন আসতে পারে।
ইনভেস্টমেন্ট ভ্যালু মানে আমি যে টাকাটা ইনভেস্ট করছি সেটাকে ইনভেস্টমেন্ট ভ্যালু মানে মানে আমার যে টাকাটা মাসে মাসে হোক কি এককালীন হোক যে টাকাটা দিচ্ছি সেটাকে ইনভেস্টমেন্ট ভ্যালু বলে। আর মার্কেট ভ্যালু মানে মার্কেটে যে রেগুলার যে সোম থেকে শুক্র ওদের মার্কেট খোলা থাকে ওই দিন যে টাকাটা মানে বাড়া কমা হয়, বাড়া করা কেন কেন হয় যে ওরা নানান ফান্ডে এটা ইনভেস্ট করে, কোনো ফান্ড বাড়ে কোনো ফান্ড কমে, তার জন্য মার্কেটে যেহেতু পয়সাটা খাটায় সেটাতে বাড়া কমা আমরা দেখতে পাই, অনেক সময় প্লাস দেখি অনেক সময় মাইনাস দেখি। তো সেইটাকে বলে মার্কেট ভ্যালু। আমার কিন্তু অ্যাকচুয়াল টাকা ইনভেস্টমেন্ট ভ্যালু ঠিক আছে, কিন্তু আমার যে মেন মেন যদি যদি কোনো সময় কাউকে নেটওয়ার্থ নেটওয়ার্থ বলে একটা জিনিস আছে, নেটওয়ার্থ যদি ক্যালকুলেশন করা হয়, নেটওয়ার্থ মানে কিন্তু মার্কেট ভ্যালুটাই কিন্তু আমার নেটওয়ার্থ। তার মানে নেটওয়ার্থ মানে কি একটা কোশ্চেন মানে মানে ব্যাপারটা কি হয়, নেটওয়ার্থ মিনস অ্যাসেট মাইনাস লাইবিলিটিস ইজ ইকুয়াল টু নেটওয়ার্থ। তাহলে মানে এখানে এখানে বোঝার বলতে গেলে নেটওয়ার্ক মানে আমি যদি শেয়ার্স করি সেভিংস করি যা কিছু আছে ওগুলোকে যোগ করব অ্যাসেট। আর লাইবিলিটিস মানে আমি যে লোন নিয়েছি বা ক্রেডিট কার্ডে যদি বিল থাকে ওগুলো মাইনাস করে যেটা থাকে সেটাকে আমাকে নেটওয়ার্ক বলে। তো এইগুলো নেটওয়ার্ক বা এ করে আরো ডিটেলসে আলোচনা করতে হবে, একটা মিটিং এত মানে এ করা যাবে না। তবুও just আলোচনার জন্য যে মোটামুটি একটা ক্লিয়ার যে আমি ইনভেস্টমেন্ট করছি কেন, কিভাবে করছি, কি কি প্রসেসে আমার ইনভেস্টমেন্ট করা যায়, বা এইবারে শিখলাম কিভাবে আমি উইথড্রল করবো। কেন অনেকেরই হয়তো করেছে কিন্তু জানে না যে উইথড্রলের প্রসেসটা কি। এবার অনেক সময় কি হয়, এই যে অনেকে জিজ্ঞেস করে দাদা উইথড্রল আমি করবো কি করে করব। এবার উইথড্রলের মিনস কিন্তু এই যেগুলো রিটায়ারমেন্ট যে ফান্ড যাদের যাদের আছে তাদের কিন্তু পরিষ্কার বলে দিচ্ছি, তাদের কিন্তু 5 বছরের আগে কোনো কেউ রিনিউশন করতে পারবে না। একদম স্টেট স্টেট কি। এবার ওর যদি এককালীন কেউ দেয় সেই ডেট থেকে, সাপোজ 1 জানুয়ারি 2024 কেউ দিয়েছে, সেই 5 বছর মানে এক 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 29-এ কে লকটা খুলে যাবে সব কথা। এবার যদি এসআইপি মোডে হয় কি করে হবে, জানুয়ারি মাসের যেটা খুলেছে 1 জানুয়ারি সেটা হচ্ছে 29-এ জানুয়ারিতে খুলে যাবে, যেটা ফেব্রুয়ারি থেকে যেটা হচ্ছে 29-এ ফেব্রুয়ারি ওটা ওপেন হবে। এটা কিন্তু হবে। আর একটা কিন্তু 60 ইয়ার্স, যার 60 ইয়ার্স হবে ও সব একসঙ্গে ওপেন হবে। মানে 60 বছর যার যদি বয়স হয়ে যায় যার, সে কিন্তু ওপেন। এবার অনেক সময় কি হয়, যারা প্রথম থেকে করেন 60 বছর থেকে যারা কাজ করছে বা যারা ইনভেস্ট করতে চাইছে তারা যদি রিটায়ারমেন্ট ফান্ডে কোনো সময় থেকে ইনভেস্ট করে, তাদের কিন্তু 60 বছর থেকে সবই ওপেন। মানে ও যদি এই মাসে করে পরের মাসে যদি তার টাকার দরকার হয়, সে কিন্তু টাকা তুলতে পারে। মানে 60 বছর হলো আনলক হয়ে গেল, ওটাকে আনলক বলা হয়। তো মিউচুয়াল ফান্ড লক আছে আনলক আছে, দু ধরনের মিউচুয়াল ফান্ড হয়। আমাদের যারা যেসব ফান্ড আমরা মাল্টি ক্যাপ হোক স্মল ক্যাপ হোক যে ফান্ড ওটা কিন্তু আনলক ফান্ড। তো আনলক মিনস আমি কিন্তু আজকে করে আমি পরের মাসেও তুলতে পারি, বাট আমি যদি 1 বছরের মধ্যে টাকাটা তুলি তাহলে কিন্তু 1% এক্সিট লোড কাটবে। যে টাকাটা তুলবো তার 1%, এটা কিন্তু 1 বছরের জন্য। 1 বছর যে টপকে যাবে আমার কিন্তু আর কোনো এক্সিট লোড থাকবে না। মানে আর কিছু মানে এবার এইখানে হচ্ছে দুটো ওয়ার্ড ইউজ হয়, সেটাকে একটাকে বলা হয় শর্ট টার্ম ক্যাপিটাল গেইন আর লং টার্ম ক্যাপিটাল। শর্ট টার্ম আর লং টার্মের ব্যাপারটা কি, শর্ট টার্ম মিন যদি 1 বছরের মধ্যে হয় সেটাকে শর্ট টার্ম বলে, শর্ট টার্ম মানে 1 বছরের মধ্যে আমি টাকাটা তুলছি। আর 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 একটা কি হচ্ছে লং টার্ম ক্যাপিটাল গেইন। এই দুটো ওয়ার্ড দেখবে যে সব জায়গায় লোকে শোনে, এটার মানেটা কি। আর ক্যাপিটাল গেইনটাই বাকি যে সিস্টেম মানে জিনিসটাই বাকি। ক্যাপিটাল গেন হচ্ছে মানে আমি একটা জিনিস 100 টাকায় কিনেছি, আমি বিক্রি করছি 500 টাকায়, তাহলে আমার ক্যাপিটাল গেন কি হয়, 500 টাকা মাইনাস 100 টাকা ইজ ইকুয়াল টু 400 টাকা। এটাকে বলা হয় ক্যাপিটাল গেন। এবার এর উপরে ট্যাক্সটা দিতে হয়, আমার সরকারকে ট্যাক্স দিতে হবে এর উপরে। মানে ক্যাপিটাল যদি এটা তো ক্যাপিটাল মানে এটা তো অ্যাসেট মিনস এটা ক্যাপিটাল, ক্যাপিটাল গেন এবার এইটার জন্য দিতে হয়। এটা আরো অনেক অনেক জিনিস আছে, বাড়ি টাড়ি হেনাতে বিক্রি করলেও এই ক্যাপিটাল গেন ট্যাক্সটা আসে। তো এখানের একটা সরকারের রুলস আছে। রুলস মিনস হচ্ছে লং টার্মে হচ্ছে আমাদের লং টার্ম যেটা যেগুলো ক্যাপিটাল গেইন হয় সেগুলোর হচ্ছে 1 লাখ টাকা অব্দি ছাড় থাকে প্রফিটের। সাপোজ আমি যদি উদাহরণ দিই যে আমি ইনভেস্ট করেছি 3 লাখ টাকা, আমার হয়ে আছে 5 লাখ টাকা, তাহলে হচ্ছে 5 লাখ মাইনাস 3 লাখ ইজ ইকুয়াল টু 2 লাখ। ফার্স্ট যেটা 1 লাখ হয় 1 লাখ যেটা আছে ওটার উপর কোনো ট্যাক্স আমায় দিতে হবে না, ওটা ওটা আলাদা হয়ে গেল। বাদ বাকি যে অ্যামাউন্টটা থাকবে তার মধ্যে আমার 12.5% ট্যাক্স দিতে হবে। আগে 10 ছিল, রিসেন্টলি এইটাতে সেটা 12.5% হয়ে গেছে। আচ্ছা, আর একটা যেটা আছে শর্ট টার্ম মানে যদি 1 বছরের মধ্যে হয়, 1 বছরের মধ্যে যেটাকে বললাম যেটা শর্ট টার্ম ক্যাপিটাল গেন,
ওটা মানে কি হচ্ছে, যদি আমি এক বছরে সাপোজ, মানে এবার এখানে কিন্তু সিস্টেমটা কিন্তু জানুয়ারি থেকে ডিসেম্বর না, এটা কিন্তু অ্যাকাউন্টিং এর বেস করে হয়। অ্যাকাউন্টিং এর মানে 1/4/2024 থেকে 31/3/2025, এটাকেই ফাইন্যান্সিয়াল ইয়ারের রেসপেক্টে হয়। কেউ যদি প্রথম দিকে কিনেছে ওই বছরেই বেচে দিয়েছে, তাহলে যদি ক্যাপিটাল গেইন 5 লাখ টাকায় আমি ধরছি, 5 লাখ টাকা টোটাল বিক্রি করেছি, তাহলে 3 লাখ টাকায় কিনে 5 লাখ বেরলাম, ওই 2 লাখ, ওটার ওপরে কিন্তু 20% ট্যাক্স দিতে, ওটার জন্য কিন্তু 20% ট্যাক্স আমাকে দিতে। মানে যেহেতু শর্ট টার্মে সরকারের থেকে সেরকম ভাবে নেই, সব শুনুন লং টার্ম আগে তাও ছিল না, এখন আস্তে আস্তে এরা মানে ট্যাক্সটা বসায়। তো সেই জন্য কি হয় বছরে যখন বয়স আস্তে 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 বাড়তে থাকে, প্রতি বছরে কিছুটাকে আমরা করে দেবো কি একটু একটু করে, যে মানে ইনভেস্টর মানে টাকা তুলে 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 একটা একটা ফান্ডে দিয়ে দেবো। তাতে কি হবে, প্রতি বছর যদি আমি ক্যাপিটাল গেইন যেটা 1 লাখ টাকার সুযোগটা নিয়ে নিতে পারি, তাহলে কিন্তু আমার ট্যাক্স ফ্যাক্স কিছু আসবে না। তো এইটা হচ্ছে মোটামুটি এই যে ব্যাপার, যে এই জিনিসগুলো একটু মানে জাস্ট নলেজের জন্য, নলেজ থাকলে ইনভেস্ট করতে হোক কি কিছু করতে সুবিধা। কেন অনেক কিছু এখন অনেকেই আছে, অনেকদিন ইনভেস্টও করেছে কিন্তু অনেক ক্লিয়ার নেই, অনেক ক্লিয়ার পিকচারটা নেই। সেটা এই কারণে পিকচারটা না, হয়তো অনেক কিছু আহ, মানে একটা সাবজেক্টটা তো অনেক বড়, বড় বিশাল বড় সাবজেক্ট। এটা একদিনে বা এতে ব্যাপারটা আসবে না, কিন্তু যতটা নলেজ বাড়বে ততটা কিন্তু ইনভেস্টমেন্টের দিকে আমি ঢুকতে সুবিধা হবে। যেরকম আমি যদি পুরোনো ক্ষেত্রে বলি, পুরোনো ক্ষেত্রে আমরা কি করতাম, মানে এই পয়সাটা মার্কেটে ইনভেস্ট হবে, ওরে বাবা এ তো মানে খুব মানে মুশকিল, এ তো মানে মার্কেটে, কেননা আমরা পুরোনো যে শুনে এসেছি যে লোকের কাছে মার্কেট মানে ও পয়সা চলে যায়, মার্কেট থেকেও কোনো না কোনো পয়সা, টাকা পয়সা কেউ কামাতে পারেনি, এটা একদম সবার ধারণা, একদম পরিষ্কার। এখানে আলাদা করে আমার কিছু বলার নেই, সবাই জানে ও বাবা মার্কেট মানে কেন। এবার মার্কেটেও দুই ধরনের জিনিস হয়, একটাকে বলে ট্রেডিং, একটাকে বলে ইনভেস্টিং। তো যারা ট্রেডার আর ইনভেস্টারের মধ্যে ডিফারেন্স কি, ট্রেডার মানে মোট কথা ধরে রাখে আর কোনো কি হলো, সকালবেলা 9টা 15 খুললো, 3:30 অব্দি মার্কেট চলে, সকালবেলা কিনে বিক্রি করে বেচে দিয়ে চলে গেল, এদের বলা হয় ট্রেডার। মানে দিনের দিন ওরা কিছু টাকা প্রফিট কামিয়ে নিয়ে বেরিয়ে চলে যায়, মানে এরকম। তো অনেক সময় শুনতে থাকবে আমি আজকে এই 50,000 টাকা কামিয়েছি, আজকে 1 লাখ টাকা কামিয়েছি, কিন্তু ওরা যে কত টাকা লস করেছে সেটাও কেউ জানে না, মানে সেটার হিসাব দেয় না। মানে আলটিমেটলি প্লাস মাইনাস করে যদি 20 বছরের যদি হিসাব ধরা যায়, একটা ট্রেডার একটা ইনভেস্টার 20 বছরের মানে আকাশ পাতাল ডিফারেন্স হয়ে যায়। এই ইনভেস্টার মিনস সে ইনভেস্টই করে যাচ্ছে, সে কিন্তু ওখান থেকে প্রতি টাকা তোলার জন্য যাচ্ছে না। সে একটা গোল সেট করেছে যে আমি আমার রিটায়ারমেন্টের জন্য একটা হতে পারে, একটা আমার ছেলে মেয়ের বিয়ের জন্য হতে পারে, ছেলে মেয়ের এডুকেশনের জন্য হতে পারে, বা আমি বাইরেতে যাওয়ার জন্য হতে পারে। এই অবজেক্টে সে যখনই একটা টাকাটা রাখছে, সে ইনভেস্টার হয়ে যাচ্ছে, মানে সে টাকাটা কিন্তু লং টার্মে খাচ্ছে, সবসময় লং টার্মে। মানে এখানে মানে হচ্ছে লং টার্ম। লং টার্ম মানে তোমার অনেক দিন ধরে থাকতে হবে, তবে গিয়ে তুমি মার্কেটে ইনকাম করতে পারবে। এই রেগুলার কিছু মার্কেটে যেটা আছে, এই কনসেপ্ট থেকে বেরোনোর জন্যই আমরা আমাদের এখানে লোক মিউচুয়াল ফান্ডের কনসেপ্টটা এনেছে। কেন মিউচুয়াল ফান্ডের কনসেপ্টই আমাদের দেশের লোক বেশিরভাগ ইনভেস্ট করতে মানে মার্কেটে ইনভেস্ট করতে বেশি সুবিধা পেয়েছে। তাতেও কি হচ্ছে, অনেককেই জিজ্ঞেস করি, সে কিন্তু জানে, সে কোশ্চেন, সে ইনভেস্ট অনেক দিনই করেছে, কিন্তু তাদের অনেকেরই মোটো আমি দেখেছি যে প্রফিট বুকিং বলে একটা ব্যাপার। প্রফিট বুকিং আরে বাস বেড়ে আছে, আমি টাকাটা তুলে নিই, আমি বেড়ে আছে কিন্তু টাকাটা তুলে নিই এই যে এই জিনিসটা। তার মানে সে কোন কোন ক্যাটাগরিতে পড়ে গেলো, সেই ট্রেডারের ক্যাটাগরিতেই পড়ে গেল। ইনভেস্ট মানে আমি বোঝাতে চাইছি, ইনভেস্টমেন্ট এই ওয়ার্ডটা যদি ভালো করে বোঝাতে পারি, তার মানে আমাকে আর কোনো বলতে হবে না এটা তুই কর রে, ওইটা তুই কর রে, তোরা নিজেরাই এসে বলতে হবে আমাকে এইটাতেই আমাকে নিয়ে কর। এই ইনভেস্টমেন্ট ওয়ার্ডটা কিন্তু এই শুধু ওই ইনভেস্টমেন্ট মানে ইনভেস্ট মানে বিনিয়োগ, ওইটুকুনি ওয়ার্ডের ওইটুকুনি মানে বুঝলে ব্যাপারটা হবে না। এইটুকুনি মানেতে ইনভেস্টমেন্ট চলবে না, ইনভেস্টমেন্টে পুরো একদম এক্স্যাক্ট পুরো জিনিসটা জানতে হবে, এটা কেন করছি, পুরো অবজেক্ট অবজেক্ট সমস্ত ক্লিয়ার থাকতে হবে। তলে কিন্তু ইনভেস্টমেন্ট একদম ছবির মতো হয়ে যায়, তখন কিন্তু আর মনে হবে যেরকম আমাকে অনেকে জিজ্ঞেস করে, দাদা ও অনেক দাদা আজকে বেড়ে গেল কালকে তো কমে গেছে দেখলাম, আমি ওসব দেখি না, আমি দেখি না, আমি জানি এখান থেকে কি হতে পারে, সেই জন্য আমি ওসব দেখি না। হ্যাঁ দেখি কি না মাঝে সাঝে হয়তো খুলে দেখি কেন ঠিক কাটলো কিনা বা কিছু হলো কিনা, যেহেতু এটা অ্যাপস আছে। আর সবচেয়ে বড় কথা, এটার
মানে আরো বেশি কনফিডেন্ট আমরা থাকতে পারি কেন, বিশেষ করে এর একটা অ্যাপস আছে, সবাই জানে, সবার কাছে মোটামুটি অ্যাপসটা আছে। তারা কিন্তু সেটা দেখে নিতে পারছে যে আমার টাকা নিয়ে ও কি করলো, মানে ও কি করলো, ও তো এটা মানে ওটা মাইনাসে যাচ্ছে না প্লাসে যাচ্ছে। সাপোজ বলি যদি সেভিংস অ্যাকাউন্টে যেটা আছে বা এফডিতে যেটা আছে, ওটা কি বুঝতে পারি যে আমার টাকা কোথায় গেল, কত বাড়লো, কিছু জানি না, ওই 3 মাস অন্তর একটা করে ইন্টারেস্ট দেয় ওই। এইটা পুরো চোখের সামনে ছবি তুলে দিয়ে দিয়ে দিচ্ছে যে আমার আজকের দিনে কি পারফরমেন্স। মানে যেরকম ধরুন ধরি বলি, যদি বিবেকানন্দ কি বলেছিল শোয়ার আগে, যে আমি দিনের কি কি করেছি যদি অ্যানালিসিস করতে পারতাম, মানে মানে কি কি করে শোয়া উচিত, মানে আমি আজকের দিনে কাজগুলো যা করেছি বা ঠিকঠাক করেছি, তোর রিপোর্টটা মানে তোর রেজাল্টটা দিনে দিনই পেরিয়ে যায়। অনেকের ভয় আবার সেটাতে, অনেকের ভয় আবার সেটাতে রে, আমার তো পুরো চোখের সামনে ছবি দেখিয়ে দিচ্ছে যে আমার এই টাকা বিজনেস করে এই লাভ। অনেক হয়তো অনেক বিজনেস করছে বা যারা স্যালারি পাচ্ছে তারা তো জানে না তার টাকাটা নিয়ে লাস্টে দিনের শেষে প্রফিট অ্যান্ড লস কত জানে না। কিন্তু এই একমাত্র জায়গায় দিনের শেষে কিন্তু প্রফিট অ্যান্ড লস পরের দিনই দেখতে পেয়ে যাবে যে কোথায় কি আছে না আছে। এটা একটা বিশাল বড় মানে একটা সুযোগ সুবিধা যে আমার কাছে পুরো রেকর্ড আছে, আর ইচ অ্যান্ড এভরিথিং ইজ ট্রান্সপারেন্ট। ট্রান্সপারেন্ট এইখানে হচ্ছে যদি কোনো দিন কোনো লোক ইনভেস্ট করে, ইনভেস্ট করতে গেলে আমাকে কি কি করতে হবে, ফার্স্টেই কিন্তু তাকে কেওয়াইসি করতেই হয়, মাস্ট। কেওয়াইসি মিনস নো ইউর কাস্টমার। তো নো ইউর কাস্টমার গেলে তাকে প্যান কার্ড থাকতেই হবে, তার আধার কার্ড থাকতেই হবে, আচ্ছা তার চেক থাকতেই হবে, তার এখন রিসেন্টলি ইমেল আইডি মোবাইল নাম্বারও তার নিজেরই দিতে বলছে, হয়তো সে ফ্যামিলি দিতে হবে, মানে এটা থাকতে হবে। আর নমিনিকে থাকতে হবে, নমিনি ডেট অফ বার্থ থাকতে হবে, মানে এতগুলো ক্রাইটেরিয়া ম্যাচ করতে হবে তবে কিন্তু তুমি ইনভেস্ট করতে পারবে। ফার্স্টে ওরা চেক করবে আধার, ফার্স্টে ওরা চেক করবে কি কেওয়াইসি আছে কিনা। কেওয়াইসি না করলে আগে কেওয়াইসি করতে হবে। কেওয়াইসি ছাড়া কোনো ইনভেস্টমেন্ট করতে দেবে না। চেকে, চেক অবশ্যই একটা লাগবে, বলে জীবনে কেউ যদি মানে চেক দিয়ে প্রথম পেমেন্টটা তার চেকের মাধ্যমে হয়, যাদের অনলাইন ব্যাংকিং হয়ে গেছে, স্টেট ব্যাংক বা যাদের অন্যান্য ব্যাংকে অ্যাকাউন্ট আছে, যাদের নেট ব্যাংকিং আছে তাদের নেট ব্যাংকিং মাধ্যমে হয়। মানে আমি রিসেন্টলি একজনের করিয়েছিলাম, কেওয়াইসিটা অনলাইনে হয়ে করিয়ে দিয়েছি আমি কি করে, যে কেওয়াইসিটা এখন সরি আমি বেশিরভাগটাই অনলাইনই করে, যে যদি আধার কার্ডে মোবাইল নাম্বার থাকে অনলাইনে কেওয়াইসি হয়ে যায়। আচ্ছা যার নেট ব্যাংকিং থাকে মোবাইল নাম্বার হয়ে যায়, তার তার কি করতে হয়, কোনো কিছুই ডকুমেন্টেশনই করতে হয় না, সব অনলাইনে হয়ে যায়। এবার যাদের অনলাইন ফেসিলিটি নেই তাদের কেওয়াইসিটা হয়তো অনলাইনে যদি আধারে মোবাইল নাম্বার থাকে হয়ে গেল, নইলে কিন্তু ওই হওয়ার পর চেক দিয়ে একটা ফর্ম ফিল আপ করে, মানে প্রসেস একদম ইজি। এবং হওয়ার পর, হওয়ার পরে, হওয়ার পর একদম ইজিলি তোমার মোবাইলের মধ্যে তুমি সব দেখতে পাচ্ছ। এখানে মানে কোনো কারোর লুকোচুরি হেন তেন কিছু নিচ এন্ড এভরি রেকর্ড তোমার চোখের সামনে থাকে। মানে এখানে কেন বলছি যে ট্রান্সপারেন্ট, একদম পুরো ট্রান্সপারেন্ট, এখানে আলাদা করে বলার কিছু জায়গা নেই। যারা নতুন হয়তো তাদেরকে অসুবিধা হচ্ছে, যারা পুরনো তারা নিজের ব্যালেন্স প্রতিদিন দেখতে পায়, সব কিছু করতে পারে। তো এইগুলো হচ্ছে মানে এত কিছু সিস্টেম আছে, মানে ইভেন আমি করতে গিয়ে অনেকেরই দেখেছি আধারের সঙ্গে প্যানের নামের বানান ভুল আছে, ডেট অফ বার্থ ভুল আছে, কিন্তু ইনভেস্টমেন্ট হবে না। মানে ছবিটা অনেক সময় অনেকে দেখতে চাইছে যে ছবিটা ছোটবেলাকার ছবি, একটা আধার কার্ডে আর প্যান কার্ডে নতুন ছবি, সেও রিজেক্ট করেছে আমি দেখেছি। অনেকের ক্ষেত্রে রিজেক্ট কিরম করেছে, চেকে তার ছবি নামই নেই, মানে আগেকার যে চেক গুলো থাকতো নাম লেখা থাকতো না, সেটাও রিজেক্টেড। মানে এখন ইচ এন্ড এভরি মানে সাংঘাতিক চেকিং, ইচ এন্ড মানে সেই জন্য বলছি যখন ইনভেস্টমেন্ট লোকে করাচ্ছে একদম পারফেক্টলি, মানে ভয় পাওয়ার কিছু নেই। আর নমিনি তো মাস্ট, উইদাউট নমিনেশন এখন কোনো ইনভেস্টমেন্ট হয় না। আর নমিনি ডেট অফ বার্থটা অবশ্যই এই মুহূর্তে দিতে হবে। আমি অনেক আগেকার কথা বলছি, প্রোডাক্ট এখান থেকে অনেক এগিয়ে। প্রোডাক্ট কিন্তু নমিনি তো তার প্যান নাম্বারও নিয়ে নিত, মানে একদম পুরো রেডি করা, বাইরে যদি কিছু হয় ও একদম স্যাটিসফ্যাক্ট সিস্টেম করে। মানে এইটা মানে ওরা একদম মানে ছবির মতো, এখানে আলাদা কিছু মানে সিস্টেম নিয়ে বলার কোনো জায়গা নেই, কোনো বলার কিছু নেই। যারা পুরোনো জিনিস যারা আগে করেছে তারা এখন কত ইজিলি মানে একটা ক্লিকে, মানে এখন রিসেন্টলি হচ্ছে কি সাপোজ কেউ পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক ছিল, সে স্টেট ব্যাংক করছে, যদি তার ইনভেস্টমেন্টে এবং দুটো ব্যাংকেই যদি সেম মোবাইল নাম্বার থাকে এবং ক্যাম্পসের আন্ডারে কারোর থাকে, অনলাইনে ব্যাংক চেঞ্জ হয়ে, ব্যাংক চেঞ্জ মানে হচ্ছে রিডিং সামনে। ব্যাংক প্রথমে যখন ব্যাংকটা আমরা এন্ট্রি করি, মানে আমি ইনভেস্টমেন্ট করছি, আমার কিন্তু দুটো সিস্টেম আছে, একটা অ্যাকাউন্ট থেকে কাটছে এবং যখন টাকাটা তুলবো ওই অ্যাকাউন্টেই আমার কিন্তু টাকাটা চলে আসবে। এবার
আমরা কি করি, অনেক সময় কি হচ্ছে, আমরা পিএনবির বদলে আমরা স্টেট ব্যাংক থেকে অনেক যাদের যাদের অ্যাকাউন্ট আছে তারা আমরা ঘুরিয়েছি, কিন্তু পুরনো যে রিডিম সার্চ ব্যাংকটা হয়তো সেই পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক হয়ে বসে আছে। এটা অনেকেরই হয়ে আছে। সেটা অনেকের কি হয়, ম্যানুয়ালি পদ্ধতিতে আমরা করে দিই, বা আমরা কি করি, অনলাইনে সিস্টেম আছে সেটা আমরা করে দিই, মানে ইচ অ্যান্ড এভরিথিং ট্রান্সপারেন্ট, মানে যার যার এই ধরনের প্রবলেম আছে তারা একদম রেডি করে করে রাখে। তো এই মোটামুটি একটা ইনভেস্টমেন্টের মানে অনেক বড় প্রসেস, অনেক কিছু শেখার আছে এর মধ্যে। রেগুলার এই যদি এটা মিটিং, মানে একটা ছোট ছোট মিটিং করা যায়, তাহলে আশা করি আরো মানে কনসেপ্ট আই থিঙ্ক মানে ক্লিয়ার হয়, মানে অনেক আই থিঙ্ক ক্লিয়ার হয়ে যায়। তো আজকে এর মধ্যেই থাক। আর কিছু কেউ যদি বলতে চাও একটু বলতে পারো, যদি কিছু কোশ্চেন থাকে। কে কে আছে তো? সোমনাথ কিছু বলবি নাকি? সোমনাথ কিছু কোশ্চেন এইটা থেকে কিছু? হ্যাঁ। আচ্ছা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। না, ওই ওরা ওরা এইসব প্রসেস মানে খুবই খুবই ইজি ইজি। দেবাশিস দেবাশিস কিছু? হ্যাঁ হ্যাঁ বল। হ্যাঁ 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 হ্যাঁ। এত টাকা এত দিতে? কম্পাউন্ড ইন্টারেস্ট। আচ্ছা। মানে মিটিং কম্পাউন্ড ইন্টারেস্টের কি? হ্যাঁ, মানে ইন্টারেস্ট আরো বাড়বে। মানে এসআইপিটা কেন করছে এটা? হ্যাঁ, ম্যাজিকটা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অবশ্যই অবশ্যই। এটা নিয়ে একটা ভালো ডিটেলস হবে। মানে অ্যাকচুয়ালি হচ্ছে, হ্যাঁ হ্যাঁ, এসআইপির উপরে যে ইন্টারেস্টটা, সেটা অ্যালবার্ট, হ্যাঁ অ্যালবার্ট আইনস্টাইনের একটা কথা আছে। মানে অ্যালবার্ট আইনস্টাইন হচ্ছে, কম্পাউন্ড ইন্টারেস্ট ইজ দ্য এইট ওয়ান্ডার অফ দ্য ওয়ার্ল্ড। মানে এত বড় জিনিস একটা বলেছে, এইট ওয়ান্ডার অফ দ্য ওয়ার্ল্ড, মানে ওটা এমনই একটা পাওয়ার, পাওয়ার কম্পাউন্ডিং এ, মানে পাওয়ার মিনস হচ্ছে আমাদের স্ট্রেট একটা লাইন হয়, সাপোজ 10,000-এ একটা 5%, মানে 1 বছরের জন্য হয়। করার পর ধরো সাপোজ 500 টাকা পেলাম, কম্পাউন্ড ইন্টারেস্ট মানে হচ্ছে 10,000 টাকা প্লাস 500 টাকা জুড়ে গিয়ে 10,500 টাকা, তার উপর আবার 5% হয়, পরের বারে ওটা আবার জুড়ে যাবে। তো এইটা একটা বিশাল বড় পাওয়ার। তো প্রথম দিকে একটা অ্যামাউন্টে সাপোজ যদি আমি টার্গেট করি 50,000 কি 10,000 কি 1 লাখ, প্রথম 1 লাখ টাকা করতে আমার দম বেরিয়ে যাবে, অনেকটা সময় লাগবে, কিন্তু পরের নেক্সটটা ওই পাওয়ার অফ কম্পাউন্ডিং সেটা ডবল হতে বেরিয়ে যাবে। তো এটা নিয়ে একটা ঠিক, এটা একটা খুব ভালো ও বলেছে, ওইটা আমি একটা ডিটেলিং আর মানে ভালো করে এটা বোঝাতে হবে, এটা একটা বোঝা। সন্দীপ তো এবারে নতুন এসে, সন্দীপ কিছু বলার আছে, কিছু আইডিয়া, সন্দীপ মাঝি? একটু এটা অন কর। হ্যাঁ বল। হ্যাঁ 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 হ্যাঁ। সেটা আমার ব্যাংক থেকে কাটছে। হ্যাঁ বল। হ্যাঁ হ্যাঁ থ্যাংক ইউ। হ্যাঁ এটা এসটিপি এসটিপি এসটিপি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। মানে এসআইপি, এসআইপি ইজ দ্য বেস্ট ইনভেস্টমেন্ট, মানে টাইপ অফ ইনভেস্টমেন্টের মধ্যে বেস্ট ইনভেস্ট এটা, কেননা এখানে 500 টাকা 1,000 টাকাও নিয়ে নেয়। আর ওখানে দিতে গেলে সাপোজ আমি একটা লামসাম অ্যামাউন্ট দিলাম, সাপোজ 10,000-ই দিলাম, সাপোজ 10,000 টাকা,
এবার 10,000 থেকে আমি সাপোজ মানে এসটিপি যেটা কাটা হয় সেটা 1,000 টাকা করে যদি কাটে বা 500 টাকা করে কাটে, এই যতদিন ওই 10,000 টাকাটা থাকবে ততদিন ওখান থেকে টাকাটা কেটে যাবে, নইলে ওই কাটাটা বন্ধ হয়ে যাবে। এবার ওই যে লামসাম অ্যামাউন্টটা আমরা কোথায় দিই? আমরা সবসময় ডেট ফান্ডে দিই। ডেট ফান্ড মানে হচ্ছে এমন একটা ফান্ড যেটাতে মার্কেটের সঙ্গে কোনো রিলেশন থাকে না, তাতে সেটা হচ্ছে একটা মার্কেটে খাটে, যেটা সেভিংস এর 2 থেকে 3% ইন্টারেস্ট হয়, ওখানে 4 থেকে 5% ইন্টারেস্ট হয়। এবার 10,000 টাকা দিলি, 500 টাকা করে কাটলো, ওই টাকাটাও বাড়লো, যেটুকুনি বাড়ে বাড়ুক, ওই 500 টাকা যতদিন থাকবে ততদিন কাটবে, নাহলে বন্ধ হয়ে যাবে। এটা হচ্ছে, এটাকে এসটিপি বলে। এটাকে এসটি এসটি হ্যাঁ, ওটাকে ওয়ান, হ্যাঁ হ্যাঁ, না ওয়ান টাইমে। আমার সাপোজ কিরকম হচ্ছে, সাপোজ ধরো কেউ এসআইপি করেছে, সাপোজ কেউ এসআইপি করেছে, এবার আমি আমি বললাম, আমি দাদা আমি 5,000 টাকা আরো করতে পারি। এবার ওই যে এসআইপি তে চলছে ওতেও 5,000 টাকা কিন্তু ইনভেস্ট করে দিতে পারি, ওটাকে লামসাম বলছে। আর এটা যেটা বলছে, এটাকে দুটো একসঙ্গে, একটা হচ্ছে লামসাম দিচ্ছে, সে ডেট ফান্ডে টাকাটা দিচ্ছে, ওখান থেকে এসছে, সে বললো আমি মাসে মাসে দিতে পারবো না বাবা, আমার অসুবিধা আছে, আমি মাসে মাসে দিতে পারবো না। আমি কেউ 10,000 করে দিলাম, কেউ 5,000 করে দিলাম, এরকম ভাবে দিচ্ছে। তাহলে কি 10,000 টাকা দিয়ে একটা জায়গায় আমরা কি করি অনেক সময়, এটা কেন করি হচ্ছে মার্কেট এতটা হাই, এই মুহূর্তের কথা বলছি, এতটা হাই থাকে, তখন কি কিন্তু ওই টাকাটা আমি একটা জায়গায় নিয়ে মাসে মাসে আমি মানে এসআইপি স্টাইলেই আমি টাকাটা ঢুকিয়ে দিই। সেটা হচ্ছে বেস্ট ইনভেস্টমেন্ট। এবার অনেক সময় আমি নতুন নতুন অ্যাকাউন্ট, ওখান থেকে অটোমেটিক হয়ে যাবে। এবার অনেক সময় কি হচ্ছে, আমি নতুন কেউ ছিল ফান্ড আসলে আমি কিন্তু 10,000 5,000 কেউ বলি না, মাঝে মাঝে দিতে লামসাম একটা আসে নতুন ফান্ড, কেননা তার ন্যাপ 10 টাকা থাকে। সেই জন্য সেখানেও কিন্তু যে 5,000 10 টাকা 1,000 টাকা করে কেউ ইনভেস্ট করতে পারে, কিন্তু লামসামের ক্ষেত্রে কিন্তু 5,000 টাকা মিনিমাম, 5,000-এর নিচে কেউ নেবে না। কিন্তু এখানে একটা কিন্তু আছে, যে ফান্ড আমার চলছে, যে ফান্ড সাপোজ আমি যে কোনো ফান্ড চলছে, তাতে কিন্তু ওরা 2,000 টাকা কিন্তু একটা লামসাম টাকা নিতে পারে। মানে সেটা নেবে, সাপোজ আমার একটা কোনো ফান্ড চলছে, আমি এক্সট্রা দিতে চাইছি, ওই ফান্ডের মধ্যে কিন্তু 2,000 টাকা অব্দি দিতে চাই। কিন্তু আদার্স ফান্ডে যদি লামসাম কোনো অ্যামাউন্ট দিতে চাই, মিনিমাম 5,000, মিনিমাম 5,000 নিচে কিছু হবে না। তারা নেবে না কিন্তু। মানে লামসাম মিনস একটা বড় 5 লাখ 10 লক্ষ দিতে হয় এরকম কোনো রুলস নেই, আমি 10,000 টাকাও দিতে পারি, মাসে ওইখান থেকে সেই 500 টাকা করে কাটালাম, যতদিন থাকবে টাকাটা থাকবে। এবার তার মধ্যে যদি আমি কিছু একটু এক্সট্রা দিয়ে দিতে পারি, দিতে পারি, কোনো অসুবিধা, কোনো অসুবিধা। সুদীপ, সুদীপ কিছু বল, হ্যাঁ বল, হ্যাঁ বল। অব- এবার এইবার এইখানে একটা কোশ্চেন আসছে, এইখানে হচ্ছে আমার তো এখন কামানোর টাইম, আমার কি ওখান থেকে পয়সা নেওয়ার তো নেই, আমার অত পয়সা নেই, সত্যি কথা আমার অত টাকাও নেই। তাহলে আমি ওই টাকাটা তুলবো কি করে? আমার টাকাই নিয়ে আমি তুলবো কি করে? আমার সেই জন্য কি করবো, আমার এখন টাকা দেওয়ার টাইম, মানে আমাকে আই হ্যাভ টু ইনভেস্ট, মানে আমাকে এসআইপি তেই যেতে হবে। আমি টাকাটা দেবো, 60 বছরের পর আমার তখন টাকা, মানে আমার আর দেওয়ার ক্ষমতা থাকবে না, তখন আমি ওখান থেকে নেবো। আমি, আমার যদি এখন অনেক টাকা থাকে, তাহলে আমি এসডব্লিউ করতেই পারি, কিন্তু যেহেতু আমরা করছি কেন, আমাদের নেই বলে আমরা করছি। তো এখন, এখন নিয়ে নিলে লাভ হবে না, এখন এখন শুধু দেওয়ার টাইম, এখন এই সময় ইনভেস্ট করতে হবে, নেবোটা পরে টাইমে, পরে টাকা নেবে, মানে আফটার 60 থেকে স্টার্ট করে, যেরকম রিটায়ারমেন্ট হয় সেরকম এসডব্লিউ স্টার্ট। যেরকম আমি বলি কারা, কাকে, এই সুদীপ, সুদীপ আছে, সুদীপের শ্বশুর মশাই এর ওর পড়া আছে। সুদীপ একটু যদি তুই বলিস একটু জিনিসটা। ওই ওই না, এসডাব্লিউপি যেটা, যেটা তোর মানে এখন শাশুড়ি মা পান আর কি, হ্যাঁ ওরকম একটা বল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তাতেও মাসে মাসে হতে কমছে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তা হয়, হ্যাঁ হ্যাঁ। আর আর ভ্যালু, আর আর ভ্যালুটা কিন্তু যা দিয়েছিল তাই এখনো আছে, বড় উল্টে তার থেকে বেশি হয়ে গেছে, সেই টাকা
তাই পেয়ে পেয়ে মানে সেই টাকা ভ্যালু কিন্তু এখনো সেই জায়গাতেই রয়ে গেছে। তো এইটাই হচ্ছে দিস ইজ দ্য পাওয়ার অফ মানে এসআইপি আর এসডাব্লিউপি। মানে কেন করতে বলি বারবার, এই একটাই কারণে। কেন? ওই মার্কেটে থেকে মার্কেটটাকে ইনফ্লেশনটাকে বিট করতে যে যে পারবে, সে এখন সে অনেক দিন হয়ে গেছে। সে হ্যাঁ, না, সেইটাই তো আমাদের উদ্দেশ্য। আমাদের একটা কর্পাসটা যদি বড় হয়, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যদি কর্পাসটা ভালো হয়। এবার মানে ইভেন আমি দুই একটা জায়গাকে দুই একজনকে দেখলাম, তারা যা মানে অন্য জায়গা থেকে পাচ্ছে টাকা খুবই অল্প, মানে অল্প সামান্যই পাচ্ছে। তো মানে ওটা ওটা ওইটা দেওয়ার মতো বাজারে কেউ নেই। মানে এটাই হচ্ছে rules, বাজারে কেউ 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 দেওয়ার মতো কোনো কিছু। না না, আ- ব্যাপারটা কি হচ্ছে, এখন এখন ধর উনি যে সাইনে করেছিলেন ওটা উনি আমার আমাকে বিশ্বাস করে করেছিলেন। উনি আজকে নেই আমার আ- আমার পৃথিবীতে উনি নেই, কিন্তু মানে ওনার মানে আশা করি আশীর্বাদ আমার এখনো মাথায় আছে। মানে এটা আমি বলতে পারি যে এখনো মানে ওনার ওয়াইফ আজকে পাচ্ছে। হ্যাঁ, তো উনি আমার আমার থেকে এত বড় মানে একটু বয়স্ক মানুষ, সে আমার উপর বিশ্বাস করে করেছে। তুমি আজকে নেই পৃথিবীতে, কিন্তু তার ওয়াইফও আজকে মোটামুটি যা পেয়ে যাচ্ছে। ঠিক আছে, আমি বলছি না কি, কেন না সেই সময় মানুষের অত টাকা ছিল না, বা ওরা জানতো না বলে ওরা ইনভেস্টমেন্ট সেই লেভেলে অত বড় এমন করতে পারিনি। আমি সবাইকে বোঝাচ্ছি, তো ওদের বোঝাচ্ছি কেন, যাতে ফিউচার অন্তত ওই জিনিসটা এদের না, ইনি তো হ্যাঁ 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 হ্যাঁ, এইটা মানে এটাই আমি সবসময় সবসময় এইটার জন্যই বলা। এইটাই হচ্ছে আমার কাছে আমার মানে মানে অনেকেই মার্কেটে থাকে বা অনেকেই মার্কেটের সঙ্গে আলোচনা আছে, কিন্তু আমার কনফিডেন্স লেভেলটা এই জায়গায় কোথা থেকে এসছে, এই মানুষগুলো যেটা পেয়েছে না, তার থেকে কনফিডেন্স আমার এত হাই। মানে আমার সঙ্গে কথা বললে মার্কেট নিয়ে। হ্যাঁ বল। হ্যাঁ বল। হ্যাঁ সেটা হ্যাঁ, সেটাও খুব সুন্দর, সেটাও খুব সুন্দর প্রসেস, সেটাও প্রচন্ড খুব সুন্দর হ্যাঁ হ্যাঁ, এইটাই হ্যাঁ, এটা বিশাল সুবিধা। এটা একটা প্রসেস নিয়ে কোনো কথা বলার জায়গায় নেই। মানে সিস্টেম, সিস্টেম যা করছে কোনো কথা বলার জায়গায় নেই। যেরকম ভাবে টাকা নেবে সেরকম ভাবেই টাকা দেবে। মানে এত প্রসেস, এত বিউটিফুল সিস্টেম, তার জন্যই মানে বারবার সবাইকে রিকোয়েস্ট করি বলতে। এবার অনেকে হয়তো বলছে, অনেকে আছে যে সে তখন করেছে, অনেকে বলছে, কিন্তু হয়তো তারা অন্যরা করতে চাইছে না। তারা হয়তো বলছে না এখন করবো না, পরে করব, তাতে তার মন খারাপ হয়ে থাকে। মানে মন খারাপ হয়ে, দাদা আমি ওকে বললাম করলো না। কিন্তু করবে কখন মানুষ? যখন একটা সে সেই জায়গায় পৌঁছতে পারে, তখন তার কথা লোক শুনবে। সে তখন তার কথা শুনবে। তবে কিন্তু মানে তবে মানে ব্যাপারটা থাকবে যে কথা যখন বলবে সেই লোকের তার ভ্যালু থাকতে হবে, তবে না মানুষ শুনবে। আমি একটা ইনভেস্ট করেছি, আমি 3-4 মাস হয়েছে, আমি আর একটা লোককে বোঝাতে গেলে আমি নিজেই ভালো করে জানি না, 3-4টে কোশ্চেন আসবে, সে অ্যান্সার দিতে পারবে না, বলে ও এ বেকার দিস না। তো সেই জন্য বলা উচিত এটা করতে পারো ভালো, বেশি ডিপে যাওয়ার দরকার নেই। যদি বিশেষ ডিপে যাওয়ার দরকার, তুমি 10 বছর ওয়েট করো, তোমার পোর্টফোলিওটা 10 বছর বাদে তাকে দেখো, তখন সে করবে তোমাকে। মানে এটাই আমি বলতে চাই যে এইটা বলতে পারো যে এটা করতে পারিস, যদি সে বিশ্বাস করতে পারে বিশ্বাস করুন। আর দেবনাথ দা কিছু বলছিল। মাইনার, হ্যাঁ হ্যাঁ। না 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 না। হ্যাঁ হ্যাঁ, অ্যাকচুয়ালি হচ্ছে না, যেটা হচ্ছে মাইনররা কিভাবে ইনভেস্ট করবে, মাইনরদের কিন্তু ইনভেস্টমেন্টের জায়গা আছে। মাইনর মিন্স যাদের বাচ্চা, ছোট বাচ্চা আছে, সে 1 বছর হতে পারে, একদিনও হতে পারে, সবকিছু তারাও কিন্তু ইনভেস্ট করতে পারে। তারা কিভাবে করতে পারে, তারা তার বাবা মা তাদের আন্ডারে ইনভেস্ট করাতে পারে। তো বাবা মার প্যান কার্ডের এগেনস্টে তাদের ইনভেস্ট হবে, এবং তার বার্থ সার্টিফিকেটটা লাগবে, এবং প্রথম যে দিতে হবে সেটা কিন্তু চেকের মাধ্যমে পেমেন্টটা করতে হবে। সেটা কিন্তু অনলাইনে বাচ্চাদের জন্য ওটা হয় না। এবার বাচ্চাদের যদি অ্যাকাউন্ট থাকে, সেই অ্যাকাউন্ট থেকে করতে পারে। এবং বাচ্চার যখন বয়স 18+ হবে, সেই একটাই ফান্ড আছে, এইচডিএফসি, ওটা চাইল্ড গিফট ফান্ড বলে একটাই ফান্ড আছে।
ওই যখন বাচ্চার 18 বছর বয়স হবে তখন তার নামে পুরো কেওয়াইসি হবে, তার ব্যাংক অ্যাকাউন্ট হবে, তবেই কিন্তু সে টাকাটা তুলতে হবে। তার আগে কিন্তু টাকাটা সে তুলতে পারবে না। তার আগে কোনো টাকা কিন্তু তুলতে পারবে না। এটা হচ্ছে সিস্টেম। এটা সবারই, অনেকেরই করেছে, অনেকেই করেছে, আমার নিজের মেয়েরও আছে। প্লাস আরো সেদিনকে মানে সন্টু আছে লাইনে, সন্টু হচ্ছে মনে বাচ্চাটা করেছে। হ্যাঁ, তারপরে তপন ওর করেছে। তো এই বাচ্চাদের জন্য এই ফান্ড হয়, বাচ্চাদের মানে তার এর জন্য হয় সেরকম। এখানে কোনো মানে কি বলবো, এজ লিমিট নেই। এজ লিমিট নেই, মানে যে যে কোনো লোক এখানে করতে পারে। সে 80 বছরের বয়স্ক মানুষও করতে পারেন, মহিলা করতে পারেন, একদম 1 বছর বয়স হয়ে গেছে তার যদি বার্থ সার্টিফিকেট থাকে সেই নিয়ে আসতে পারে। এখানে কোনো রুলস নেই, কিন্তু তার বাবা মার আন্ডারে থাকতে হবে তাকে। এবার তার নতুন যদি কারোর অ্যাকাউন্ট থাকে, তার বাচ্চার যদি অ্যাকাউন্ট থাকে সেই অ্যাকাউন্ট থেকেই হবে। কিন্তু যতক্ষণ না 18 হচ্ছে সে ততক্ষণ কিছু করতে পারবে না। ততক্ষণ টাকাটা পেতে পারবে, ততক্ষণ ওটা অবশ্যই তার কেওয়াইসি হবে, তাদের কনভার্সন হবে, ওই ফান্ডটা বন্ধ হয়ে যাবে আর ওইটা অন্য ফান্ডে তুলতে পারে বা কিছু করতে পারে। তো প্রথমেই আমি সবাইকে একটাই রিকোয়েস্ট, ফার্স্টে আগে নিজেরটা করো। প্রথমে সবার বলার উদ্দেশ্য, সবাই ফার্স্টে একজন করে নিজেরটা সিকিউর করো। ফার্স্ট এইচডিএফসি হোক কি যে কোনো হোক, রিটায়ারমেন্ট ফান্ড ব্লক করো। তারপরে ছেলে মেয়েদের যদি পড়াশোনার জন্য হচ্ছে, পড়াশোনার জন্য একটা ফান্ড করতে পারো, বা এটা এটা করো। মানে নিজের সিকিউরিটি আগে, নিজেরটা নিজের ব্লক আগে করা হোক। তারপর তুমি আস্তে আস্তে তোমার ফ্যামিলি ঠিক আছে, মানে এমন জিনিস করে দিয়ে যাও যে আমরা হয়তো, আমার বাবা মারা এই জায়গায় আমায় নিয়ে আসতে পারিনি, আমরা যদি তাদের জন্য একটা জায়গা দিয়ে যেতে পারি, একটা ফান্ড তুমি যাই হোক, যে যে যে- যে যতক্ষণই যার ক্ষমতা, সেটা যদি দিতে পারি, সে সেইখান থেকে শুরু করছে। এখানেই হচ্ছে ডিফারেন্স কোথায়, একটা বিজনেসম্যান একটা চাকরি মানুষের মধ্যে ডিফারেন্সটা কোথায় হয়। চাকরি যারা বিজনেস আছে তারা কিন্তু একটা অন্য উপরের লেভেল থেকে শুরু করে, কেন তারা করে 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 তার ফ্যামিলি ওই জায়গায় নিয়ে গেছে। তো আমাদের যেহেতু সেরকম ফ্যামিলি বা আমাদের সেই জায়গায় পৌঁছতে পারিনি বলে আমরা আহ, হয়তো মনে হচ্ছে এটা সেটা যাতে পরের এতে না, জেনারেশনের জন্য না করতে পারি, তার জন্য ইনভেস্টমেন্টটা খুব জরুরি। এটাই। ঠিক আছে, আজকে তাহলে শেষ করছি। হ্যাঁ, গুড নাইট। হ্যাঁ, হ্যাঁ, গুড নাইট।